সার্ভিস দিতে পারছি। যতক্ষণ না সার্ভিসটা কমপ্লিট করতে পারছি ততক্ষণ মাথার মধ্যে চিন্তা। আমাদের হাউসওয়াইফদের জীবন যতটা সহজ মনে হয় বা যতটা বাইরে থেকে মনে হয় তো ঘরের দুটো কাজ করে তারপরে তো আরাম, কিন্তু ততটাও কিন্তু হয় না। 24/7 মাথার মধ্যে যে কত ধরনের কাজ মানে ব্যাপার কাজ করে সেগুলোকেই ভ্লগে তুলে ধরার চেষ্টা করি আমরা ডেলি ভ্লগাররা, যারা সাংসারিক কাজকর্ম সকলের সাথে শেয়ার করি। সকালবেলা এইটা দেখিয়ে নিলাম যে গতকাল রাতেই ব্রেকফাস্টের জন্য দই পেতে রেখেছিলাম, আমন্ড ভিজিয়ে রেখেছিলাম, তারপর টিফিনে কি দেবো সেই অনুযায়ী একটু পনির বানিয়ে রেখেছিলাম। দুধের যে 1 প্যাকেট দুধ আনি সেটা দিয়ে তো আর এখন চা খাওয়া হয় না, কিছুটা মানে বেশিরভাগটাই দই পাতি আর বাকিটা এরকম হয় আয়ুষ্মানকে একটু ছানা করে দিই, আর না হলে এরকম পনির বানিয়ে নিই, তাহলে টিফিনে পনির দিয়ে কিছু একটা রেসিপি ওকে তৈরি করে দিতে পারি। যদি তোমরা বলো এই রেসিপি আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কিভাবে পনির বানাই। আমার সকল বন্ধুদের আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি সকলে খুব ভালো আছো। আমি আগের থেকে কিছুটা বেটার। ওই আমাদের মেয়েদের যা হরমোনাল চেঞ্জেসের জন্য যে প্রবলেম হয় এবার একটু বাড়াবাড়ি হয়েছে, তার একটা বিশেষ কারণ আছে। কারণটা হচ্ছে গতবার ঘুরতে গেছিলাম তো যাতে ডিলে হয় তার জন্য। এবারে গতবার আমার সেরকম কিছুই হয়নি, মানে নর্মাল যেরকম হয় সেরকমও কিছু হয়নি। আমি ভাবলাম কি হলো, হয়তো কোনো প্রবলেম, তো যার ফলে এ মাসে মানে আমি এই বিছানা থেকে আজকে সকাল থেকে উঠতে পারিনি। আমার এত শরীর খারাপ, এতটাই আমার শরীর হয়ে গেছে। তো যাই হোক, এই আয়ুষ্মানকে স্কুল থেকে নিয়ে আসার পর একটু বেটার লাগছে। আমি গতকাল রাতে বিরিয়ানি বানাতে তো তোমাদের আমি রেসিপি শেয়ার করেছি, জানোই আমার বিরিয়ানি বানাতে কোনো চাপ নেই, বরঞ্চ ভাত ডাল মাংস বানাতে আমার সময় লাগবে, মাংস বানাতেও সময় লাগবে, বিরিয়ানি বানাতে আমার সময় লাগে না। আর দুদিনের জন্য রাতে যেহেতু বানিয়েছি আমি সকালের জন্য রেখে দিয়েছিলাম। সকালবেলা আমি পুরো শুয়েইছি, আমি মানে কি বলবো, আয়ুষ্মানকে টিফিন বানিয়ে দিলাম আজকে পনির রোল, তোমাদের সাথে তো দেখালাম পনিরটা আমি গতকাল রাতে। এগুলো আমি সব রাতে টুকটুক করে বসছি আবার উঠে করছি, বসছি আবার উঠে করছি, এরকম করছিলাম। যতটা সম্ভব নিজেকে অ্যাক্টিভ রাখার চেষ্টা করি। যতক্ষণ ওই যে বলেছিলাম আমার জ্বর হলে, একমাত্র আমাদের প্রত্যেকেরই তাই, প্রচণ্ড জ্বর হলে যতক্ষণ না সেই জ্বর নামবে ততক্ষণ আমরা বিছানাতে করতে পারি না। বাকি আমি যতক্ষণ আমার শরীরে উঠে করি। রাত্রিরে পনির সেট করে রেখেছিলাম, ময়দাটা মাখা ছিল, মেখে রেখেছিলাম আর কি। উঠে ওকে পনির রোলটা বানিয়ে আমি যে রোলটা তোমাদের সাথে শেয়ার করবো আমার সেটুকু শরীর দিচ্ছিল না। যাই হোক, আশিস অনেকটা হেল্প করে দিয়েছে। তারপর যে আমি কটায় শুলাম, আমি ঘুমোতে চাইছিলাম না, আমি ভাবছি আমি উঠে যাই, গিয়ে স্নান করি, শরীর ঠিক লাগবে। উঠতে পারলাম না। ব্রেকফাস্ট করলাম রুটি, কালকে দই পেতে রেখেছিলাম, দই খেয়ে আমি আশিস বেরোলো, আমি দরজাটা বন্ধ করে দিয়ে শুয়ে পড়েছি। ঠিক 11টা থেকে আমি টাইম দেখলাম 11টা। আশিস ঠিক 1 ঘন্টা বাদে ওর এখানে আসার ছিল, তো ঘরের কিছু বারন্ত ছিল সেগুলো একেবারে নিয়ে এসেছে ও। আমি না মানে ও ঠিক 12টা, আমি মানে কীভাবে মানে মনে হলো যেন চোখটা বন্ধ করলাম আর চোখ খুললাম দেখছি 12টা 15। মানে আমি 1 ঘন্টা 15 মিনিট কীভাবে ঘুমিয়ে পড়েছি আমি নিজেই বুঝতে পারিনি। আমার মানে মনে হচ্ছে না এই চোখ তো এই তো বন্ধ করলাম, এই চোখ খুললাম, এরকম। তারপরে ওর বাবা বললো না তুমি শোও না, তেমন তো কিছু করার নেই, ওই কিছু জিনিস সেগুলো সমস্ত বিকেল থেকে তোমাদের দেখাচ্ছি। আমি বললাম ভিডিওটা অন্তত শুরু করি, না হলে কামাই হয়ে গেছে তো আর কামাই করব না। যেরকম আমার শরীর মাঝে মধ্যে প্রবলেম হবে আমি সেরকমভাবেই কামাই করব, এমন নয় যে আমাকে মানে আমি ওরকম কোনো প্রেশার নিই না যে আমাকে আমার শরীর খারাপের মধ্যেও আমি ব্লগ বানাবো, ওরকম করি না। আমি রেস্ট নিই, প্রপার রেস্ট নিই। আমি আনন্দ সহকারে তোমাদের সাথে ভিডিও প্রেজেন্ট করতে ভালোবাসি। যখন খুব ভালো থাকি তখনই একমাত্র ভিডিও তোমাদের সামনে সাজিয়ে গুছিয়ে প্রেজেন্ট করি। তারপরে আশিস এলো, এসে আমাকে ফল কেটে দিল। যখন আমি দেখছি আমার খুব অবস্থা শোচনীয়, পেয়ারা নিয়ে এসেছিলো আর কলা নিয়ে এসেছিলো। কলাটা খাওয়া আমাদের মেয়েদের জন্য খুব দরকার, আমি তোমাদের বারে বারে এখন বলি, কারণ আমি রিসেন্টলি জেনেছি আর খেয়ে উপকারও পাচ্ছি। তো ও আমাকে কাটালি কলা আর পেয়ারা একটা কেটে দিল। আমি একটা খেতে পারি না, আমি 1/2 খেলাম, ওকে 1/2 দিলাম। দিয়ে খেয়ে তারপরে দেখলাম বেশ শরীরটা বেটার লাগছে। উঠে জল খেয়ে স্নান টান সেরে আবার কিছুক্ষণ শুয়ে বসে থাকলাম। তারপর আবার উঠে ওই সকালে জলখাবারের বাসন ধোয়া, ভাতটা বসানো, ওই বিরিয়ানির কালকে করেছিলাম তো একটু ভাতটা আমি একটু গ্রেভি রেখে দিই, খালি একটু ভাতটা করে নিয়ে মিশিয়ে দিই। তো
ওই সব রেডি করে আয়ুষ্মানের জন্য 1 বোতল লস্যি বানিয়ে নিয়ে স্কুলে গেলাম। কারণ ওর বন্ধুরা সবাই বেরিয়ে খায়, তো ওর জন্য আমি নিয়ে যাই। ওকে আমি যদিও টিফিনে টিফিনে দিয়ে দিই ওই বড় বোতলে, 1 বোতল ওকে আমি গ্লুকন-ডি করে দিই। বাবা মুখে দিও না, ওটা রিমোটটা খারাপ হয়ে যাবে জল ঢুকে। তো এই এখন ভিডিও শুরু করেছি। অনেক কিছু বাজারে জিনিস এনেছে, মানে এই যে 2 দিন যে কি আছে রান্নাঘরে কি নেই আমি অতটা খেয়াল করতে পারছিলাম না, কোনো দিকেই খেয়াল করতে পারছিলাম না। আজকে আমি সবকে সকালবেলা বললো, ও আমাকে বললো কি আনতে হবে বলো। আমি বললাম পেঁয়াজ, এই আদা টাদা বলিনি, তাও 1 গাদা ফ্রিজে আদা আছে, আবার আদা নিয়ে এসছে। আদাটা না আগের আদাটা পেস্ট করে রেখে দেবো, না নষ্ট হয়ে যাবে। আর চলো এবারে আবার সেট করে নিই সব। নিজে শুয়ে থাকলে না কি হয় বলো তো, সংসারটা পুরো অগোছালো। ওই ঘরে জামা কাপড় তো প্রচুর কেচেছি, আর আমার যখন এরকম হয় না এই জিনিসটা যখন আমার, তখন ভীষণ একটা পরিষ্কার বাতি, কোথাও জল পড়ে থাকলে ঘিনঘিন করে, মানে আমার মনে হয় কতক্ষণে ঘষে মুছবো। আর প্রচুর কেচেছি কদিন, এখন তো আর কাচার কোনো সমস্যা নেই। প্রচুর মানে কাঁথা থেকে শুরু করে, চাদর থেকে শুরু করে, বালিশের, পারলে আমি বালিশের তুলো বার করে দিয়ে কভারটা ধরে কেচে নিই, এত কেচেছি। সমস্ত পাপোশ টাপোশ সব কেচেছি। পাপোশগুলো ওয়াশিং মেশিনে দিই না, ওগুলো সব নিজে হাতে ঢুলে কেচেছি, সব পরিষ্কার পরিচ্ছন্ন করে। এবারে ওগুলোকে সেট করতে হবে, জামা কাপড় ভাঁজ করি, তো সব করবো। ভাবলাম চলো এবার যখন একটু বেটার ফিল করছি, মানে ভিডিওটা শুরু করি। আর কি লাঞ্চ করছি তোমাদের দেখাই। দেখি আগে আশিসকে ফোন করি, ও কোথায় আছে, তারপরে একসাথে লাঞ্চ করবো, না হলে দুজনে করে নেবো, কারণ অলরেডি 3টে বাজে, ও পড়তে যাবে। সকালে ওরকম ঘুমিয়েও দুপুরবেলা আমি যেই খেয়ে উঠেছি, আমি আর বসে থাকতে পারছিলাম না, ঘুমিয়ে পড়েছি। একদম অদ্ভুত রকমের গাঢ় ঘুম হয়েছে, মানে ঘুমটা আমার শরীরে প্রয়োজন ছিল। আর উঠে যখন এই পাশের ঘরে এসেছি, সব জামা কাপড় ওপর থেকে আশিস এনে দিয়েছিল, কারণ দড়িতে আর জায়গা ছিল না, ও ছাদ থেকে সব এনে রেখে দিয়েছে। আমি উঠে এত জামা কাপড় দেখে না আমার মাথা খারাপ হয়ে গেছে। তা ভাবলাম যে না, মাথা খারাপ করে তো লাভ নেই, কারণ যত চিন্তা করব কাজ তত ডিলে হতে থাকবে। তার থেকে বরঞ্চ কাজে হাত দিই, কাজে হাত দিলে আর সেই কাজটা মানে শুরু হয়ে গেলে শেষ হতে সময় লাগে না। আর এই দেখো এই কাঁথা টাথাগুলো দেখছো তো, সব কেচেছি। এই কাঁথাটা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিল সেই আয়ুষ্মান হওয়ার আগে, মানে বিয়ের পরে। তখন এটা এত সুন্দর, মানে নতুন কাপড় দিয়ে কাঁথাটা করে দিয়েছিল। এখনও পর্যন্ত আমরা গায়ে দিই। মা অনেক দিন ধরে বলছে কাঁথাটা দাও, কেচে ধুয়ে আমি একটা নতুন কাপড় লাগিয়ে দেবো। তাও আমরা দেওয়ার মতন আর আমাদের মানে অবকাশ হয় না, যেহেতু রাতের দিকে গায়েটায় দিই, তো দিতে আর ইচ্ছে করে না। যতদিন চলছে চলুক, একদম ছিঁড়ে গেলে তখন না হয় দেবো, মানে কাপড় লাগানো যাবে। আর এদিকে চাদর বেশ অনেক কটা কেচেছি। এই যে মানে ছবি আঁকা যে চাদরটা দেখলে, এই চাদরটা এত ভারী, হাতে কাচবো না বলে এটাকে রেখে দিয়েছিলাম, নোংরা হয়ে গেছিলো পেতে। এই ওয়াশিং মেশিন আসার পর আমি এটাকে কাচতে দিলাম, তো পরিষ্কার হয়ে গেছে। আমাকে না একজন বলেছিল যে ওয়াশিং মেশিনে কাচলে না পরিষ্কার হয় না, কিন্তু আমার ওয়াশিং মেশিনটা এত পরিষ্কার হচ্ছে। আমি তাই আশিসকে বলছিলাম যে দেখো, যিনি বলেছিলেন, মানে আমাকে কমেন্টে বলেনি, আশিসকে তার এক বন্ধু বলেছিল যে আমরা তো ওয়াশিং মেশিন ব্যবহার করি না, কিন্তু আমার তো খুবই সুবিধা হচ্ছে। যাই হোক, ওদিকে জামা কাপড় তো ভাঁজ করছি, সাথে সাথে মাথার মধ্যে কিন্তু আমার কাজ করছে যে আয়ুষ্মানকে আগামীকাল স্কুলে কী টিফিন দেবো, তার একটা প্রিপারেশন আমাকে রেডি করতে হবে। তো যথারীতি আজকেই কমেন্ট পেয়েছিলাম, পায়েল তুমি যেরকম আমাদের ব্রেড বানানো দেখিয়েছিলে, আমি সেম প্রসেসে করেছি, আমার দারুণ পারফেক্ট রেজাল্ট এসেছে, তার বাচ্চাও খুব খুশি হয়েছে। যাই হোক, এটা শুনে সব থেকে ভালো লাগলো। তা ওর কথায় আমি মানে আরও এক্সাইটেড হয়ে নিজে ভাবলাম না, আজকে আমিও একটা ব্রেড বানাই। অনেকদিন আটা ব্রেড প্রপার বানাই না, খাওয়া হচ্ছে না ঘরে, তো সেই জন্য এখানে আমি বসিয়ে দিলাম এটাকে অ্যাক্টিভ হওয়ার জন্য, মানে ফার্মেন্ট হওয়ার জন্য ইস্টটাকে গরম জলের মধ্যে 1.5 চামচ চিনি দিয়ে বসিয়ে দিয়েছি। ওটা হোক 15 মিনিট থেকে 20 মিনিট মতন লাগে, যতক্ষণ বেশি রাখা যাবে তত ভালো জিনিসটা ফার্মেন্ট হবে। তো রেখে দিয়ে এসছি। এদিকে আরও যত জামা কাপড় আছে আগে আমি খাটের ওপর সব ভাঁজ করে রেখে দেবো। এটা কিন্তু একটা বিশাল টাস্ক ছিল আমার জন্য, যেটা আমি কমপ্লিট করতে 2 মিনিট চিন্তা করিনি, কারণ আমি জানি এটা যত রেখে দেবো খাটের ওপর এরকম বোঝা হতে থাকবে, আর আমার নিজের অস্বস্তি বাড়তে থাকবে। আর একটা কাজ করা যায়, একটা চাদরের মধ্যে পোটলা করে রেখে দেওয়া যায়, কিন্তু সেগুলোকে আবার আয়রন করবার জন্য আলাদা করে রাখতে হবে। যাই হোক, কথায় কথায় তো ভাঁজ হয়েই যাচ্ছে। আর এই দেখো এটা কতটা ফুলে ফেপে উঠেছে ইস্টটা। এই যে এই পর্যায়ে যখন আসবে বুঝবে তোমার ইস্ট একদম পারফেক্ট আছে। আমি কিন্তু ইস্ট সবসময় ফ্রিজে রেখে দিই, ফলে ভালো থাকে অনেক দিন। তো আটা যেহেতু পিওর আটা দিয়ে করব, কোনো রকম ময়দা না, তাই জন্য এখানে আমি 3 কাপ মতন আটা নিয়ে নিয়েছি। কাপ বলতে কিন্তু এই যে মেজারমেন্ট যে কাপগুলো থাকে, চায়ের কাপ নয়, চায়ের কাপ আমার যেগুলো ব্যবহার করি সেগুলো
পরিমাণে ছোট হয়। আর যে মেজারমেন্ট কাপগুলো থাকে 1 কাপ মতন, যেটা বেশ অনেকটাই হয়। তো 3 কাপ আমি আটা নিয়ে নিচ্ছি। আমি চালি না, কিচ্ছু করি না, ভীষণ সহজ পদ্ধতিতে। তবে আমি মাইক্রোওভেন ছাড়া কখনো ব্রেড বানাইনি, তাই আমি কড়াইতে কখনো তোমাদের করে দেখাতে পারবো না। আর অনেকে দেখবে ইউটিউবে প্রচুর ভিডিও আছে কড়াইতে করে দেখায়, তোমরা ট্রাই করতে পারো। তবে আমি বলবো সময় আমার যতদূর মনে হয় বেশি লাগবে। তো এখানে পরিমাণ মতন লবণ নিলাম, 3 কাপ আটা তো 1 চামচ মতন লবণ নিয়েছি। আর আবার এখানে 1.5 চামচ মতন চিনি নিয়েছিলাম। আর 1.5 চামচ চিনি দিয়ে কিন্তু এই যেটা গেজিয়ে রেখেছি, সেটা অ্যাক্টিভ করে রেখেছি ইস্টটা, সেটা চিনি মোটামুটি এখানে 3 চামচ দিয়েছি, কারণ নুন চিনির একটা ভারসাম্য থাকলে পাউরুটিটা তবেই খেতে ভালো লাগে। তো এদিকে একটু জল গরম করে নিচ্ছি, খুব গরম কিন্তু একদমই না, উষ্ণ একটা গরম হবে, সেই জলটা দিয়েই মাখবো। কোনো রকম গুঁড়ো দুধও আমি দিইনি, আর সামান্য, একদম সামান্য সাদা তেল দিয়েছিলাম। আর একদম জ্যাবজ্যাবে করে কিন্তু আটাটা মাখবো না, যেরকম রুটির আটা হয় একদম নরম তুলতুলে, ঠিক সেরকম পর্যায়ে আমি মেখে নিয়েছি। এরপরে বাটারটাকে মেল্ট করে নিলাম, কারণ রুম টেম্পারেচারে ছিল না, ফ্রিজে ছিল, সেটাকে রুম টেম্পারেচারে আনতে হবে, তাই আমি একটু মেল্ট করে নিয়েছি। আর এরপরে ওর মাঝখানে দিয়ে এটাকে ভালো করে প্লেটের ওপর রেখে ডোলে ডোলে এটাকে মাখতে হবে। একদম নরম একটা, মানে একদম চিকন একটা ডো হবে, মনে হবে যেন ওপর দিকটা খুব মসৃণ। কিন্তু আবারও বলছি, ওই যে দেখায় একদম জ্যাব জ্যাব করছে, আবার বলে যে এটাকে ঘাবড়ে গেলে হবে না। আমিও প্রথম প্রথম করতাম, যেটা ময়দার ক্ষেত্রে হয়, কিন্তু আটার ক্ষেত্রে কিন্তু একদম জ্যাব জ্যাবে করবার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র যেরকমভাবে আমরা রুটির আটা করি নরম তুলতুলে রুটি খাওয়ার জন্য, ঠিক সেরকম পর্যায়ের আটাটাকে মেখে নিতে হবে। দেখো আমি তোমাদের পুরোটা দেখাচ্ছি, একটু স্কিপ করছি না, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। ডোটাতে চারপাশে একটু তেল মাখিয়ে এটাকে কিন্তু আমি 1.5 ঘন্টার জন্য রেখে দেবো, যাতে এটা ফুলে ফেপে একদম ট্রিপল হয়ে যায়, ডাবল নয় ট্রিপল হয়ে যায়। আমার না বিছানা অর্ধেকের ওপর জামা কাপড় ভাঁজ করে তুলে দিয়ে এসেছি, আর কিছু আছে। আটাটা তো মেখে রেখে দিলাম ব্রেডের জন্য। এখন যাবো আয়ুষ্মানের স্কুল শুটা কিনতেই হবে। স্কুল শুটা জাস্ট কমাস হবে, 3 মাস মতন হয়তো হয়েছে। ও 3 মাসেই এত লম্বা হয়ে গেছে না, পায়ের মাপও বেড়ে গেছে, মানে বুড়ো আঙুলের জায়গাটা পুরো ফেটে গেছে, জানো কত দাম। ওই এডিটে জুতো কিনে দিয়েছিলাম, এডিটের তো জুতোগুলো ভীষণই দাম। আজকে মঙ্গলবার আমাদের কুটঘাট বাজার বন্ধ থাকে, তো সেই জন্য এখন যাবো হচ্ছে বাসরণী। তো ওর বাবা বললো তুমিও চলো। হ্যাঁ, কুটঘাট হলে বাবা গিয়ে কিনে আনে, আর বাসরণী হলে আমাকে গেলে ওর সুবিধা হয় আর কি। তো ভাবলাম যে 8টা বাজে, তো না হলে লেট হয়ে যাবে। এত গরম লাগছে, আমার বেশি গরম লাগছে না, আজকে গরম আছে ভগবান জানে। আমি আসলে ছুটে ছুটে কাজ করছি, তো সেই জন্য হতে পারে। চলো আগে বেরোই, না হলে নিচে দাঁড়িয়ে আছে তো চেঁচাতে থাকবে। এগুলো সব করে গেলাম, এগুলো তো বুঝবে না যে উপরে কাজগুলো একটু সামলে না এলে আমাকেই তো করতে হবে এসে। আবার রাতে ওদের কি খাবার দাবার করবো, এই সমস্ত এখন চিন্তা। যতক্ষণ না সার্ভিস দিতে পারছি, যতক্ষণ না সার্ভিসটা কমপ্লিট করতে পারছি, ততক্ষণ মাথার মধ্যে চিন্তা। চলো আগে বেরোই। তো এই যে বাসরণী চলে এসেছি, আর এই সাইডটায় না বাইকটাকে পার্কিং করে রাখে। আর চলো তোমাদের একটু আমাদের এলাকার রাস্তাঘাটগুলো দেখাই। এই বাসরণীর গঙ্গার পাড় দিয়ে গিয়ে এই বাঁ দিকটা গেলে মেন রোড পড়বে। আজকে আয়ুষ্মান কত বড় হয়ে গেছে। যখন এই ব্রিজের কাজ হচ্ছিল, ব্রিজ তো ছিলই কিন্তু এটাকে বড় করা হচ্ছিল, তখন আয়ুষ্মান একদম কোলে। আমাদের কুদঘাটেও কাজ হচ্ছিল, বাসরণীতেও কাজ হচ্ছিল। তখন একটা টেম্পোরারি মানে বাঁশের এরকম ব্রিজ করা ছিল, জানো তো। তো ওকে ওর বাবা কোলে নিত, আর আমি ধরে ধরে আমরা এই বাসরণী আসতাম। এসে এখানে মাছ বাজার দেখাচ্ছি কোথায়, তখন বড় করে মাছ বাজার বসতো। তখন সবই টেম্পোরারি করা হচ্ছিল, এই ব্রিজের মানে যখন এটা সংস্করণ করা হচ্ছিল। তো এই নেমে ঠিক বাঁ দিকের দেখো, এই দিকে মাছের বাজার বসতো। আর 1 সপ্তাহের জন্য আসিস মাছ এখান থেকে কিনে নিয়ে আমরা বাড়ি। তখন একদম আয়ুষ্মান ছোট, তো বলছি যে কোলে, তা কোলের বাচ্চা নিয়ে তো আর রেগুলার আমরা বাজারে আসতে পারতাম না, সপ্তাহে 1 দিন বাজারে আসতাম। সেই সমস্ত দিনগুলো কি সুন্দর, সেগুলো মনে পড়লে না এখন খুব খুশি হই। যাই হোক, বড় হয়ে গেছে ছেলে আমার। আর এই যে চলে এসেছি ম্যাক্সের পাশে যে খাদিম, সেখান থেকে জুতো কিনলাম। একটু নিম পাতা পেলাম, আর এদিকে থানকুনি পাতা নেব আর নিম পাতা।
থানকুনি পাতা ওদিকে পাওয়াই যায় না। দুটো লাগবে না, একটাতে হয়ে যাবে। একটাই যথেষ্ট। আর আর কুলটা আছে, আর ওই বামনি আছে, কুলেখাড়া আছে। ও কুলটা দিন আমায় দিন। আসুন দিদি। 2 টাকা দিয়ে দিন। আরও 2-একটা জিনিস কিনেছি, গ্লুকন্ডি কিনেছি, হ্যাঁ এই টুকিটাকি জিনিসপত্র কিনে আবার বাইকে করে চলে এসেছি। আশিস গেল অফিসে, আমি আয়ুষ্মানকে নিয়ে ঘরে চলে এলাম। আর এসেই সমস্ত জামা কাপড়গুলো যা যা বাকি ছিল সেগুলো জায়গা মতন তুলে দিয়ে আবার এখানে বিছানার চাদরটা পাল্টে ফেললাম। পরের দিন আবার একটা বিছানার চাদর বেরিয়ে গেল, ফলে কি সব কিছু পরিষ্কার হয়ে গেল। আর খালি এখনও বাকি আছে জানো তো, এখন যেগুলো বাকি আছে সেগুলো হচ্ছে পর্দাগুলো কাচা। তো এখানে আমি আয়ুষ্মানের সাথেই কথা বলছিলাম। আর এই বারান্দাটা অবস্থা দেখো না, এখন তো বৃষ্টি, মানে চারিদিকে ছোট ছোট জামা কাপড়, ছাদে তো এক প্রস্ত আছেই, প্লাস এদিক ওদিক বললাম না, এটা ওটা কাছাকাছি আমার পড়তেই থাকে। সেই কাঁচা ধোয়াগুলো করি আর মানে বারান্দাগুলোতে মেলতে থাকি। তাই এই যে মনসুনের টাইমটা, এগুলো মনে হয় আমাদের সব ঘরে ঘরে সমান। ওই ঘরে বালিশের কভারটা গতকালই চেঞ্জ করেছি, আর এই ঘরে তো বালিশ খুব একটা ব্যবহার হয় না, তারপরেও চেষ্টা করছি ম্যাচিং ম্যাচিং রাখবার। তো চেঞ্জ করে এটা এখানে রেখে দিলাম। আর এই যে আরও বেশ কয়েকটা জিনিসপত্র এখন কাঁচা ধোয়ার জন্য বারান্দায় রেখে আসবো। চলো, যে বারান্দাতে আমি এই যে আমার লন্ড্রি বারান্দা, প্লাস এখানে বাসনপত্র ধুয়ে ধায় এখানে রাখি, তারপরে আমাদের যে অন্যান্য জামা কাপড় যেগুলো মানুষের মানে চোখের আড়ালে রাখতে হয় সেগুলো সব এই সাইডটা রাখি। তো ওই দিকটা একটু গুছিয়ে রাখলাম, হয়তো হিজিবিজি লাগছে কিন্তু কোনোটাই অগোছালো নয় বা অপরিষ্কার নয়, সব কিছু নিট অ্যান্ড ক্লিনভাবেই গোছানো, নিজের কাজের সুবিধা মতন। যাই হোক, দেখলে তো কতটা ফুলে উঠেছে আটাটা, একদম পারফেক্ট ব্রেড হবে এবং ভীষণ সফট নরম ব্রেড হবে। এটাকে আরও কিছুক্ষণ আমি একটু হাতে করে ডলে ডলে নিয়ে একটা ফ্ল্যাট এরকমভাবে মানে ছড়িয়ে নিচ্ছি যাতে এটা মুড়তে সুবিধা হয়। এই মোড়াটা আমাকে আরও একটু শিখতে হবে, নাহলে ব্রেড কিন্তু পারফেক্ট হয়, পারফেক্ট বানাতে পারি। খালি এই যে রোল করতে হয় না কেক টিনের মধ্যে, সেইটা ভালো করে প্যাচটা দিতে পারি না, যার ফলে কি ফুলে উঠে ওপরের দিক থেকে খুলে যায়। যেরকম একটা শেপে বাইরের ব্রেডগুলো পাওয়া যায়, সেই শেপটা আনতে গেলে আমাকে ওই মোড়ানোটা ভালো করে শিখতে হবে। তো পুরো আটা ব্রেড বানানোটা কিন্তু একটু ডিফিকাল্ট, কিন্তু তারপরেও করতে করতে হাত এতটা পরিমাণে পাকা হয়ে গেছে যে ময়দার থেকে কোনো অংশে আমার ঘরের লোকজন এখন এই ব্রেড খেতেই ভালোবাসে। যে আশিস এত খুঁতখুঁতে খাওয়া দাওয়ার ব্যাপারে সে পর্যন্ত বলে যে তোমার হাতের পাউরুটি এখন সবথেকে ভালো লাগে, কেনা পাউরুটি খেতে ভালো লাগে না। তো এদিকে হয়ে গেছে। আর এখন যেহেতু লিকুইড দুধ রাখা হচ্ছে না, শুধুমাত্র দই পাতার জন্যই আমি রাখি, তো সেই জন্য এখন ওপরে দুধটা ব্রাশ করি না, এখন ওই ডিমের কুসুমটাই ব্রাশ করে দিই, তাতে কালারটা সত্যি ভালো আসে খুব। তো ওটাকে ব্রাশ করে দিয়ে এরপরে আমি এটাকে কেক টিনে ট্রান্সফার করে দেবো। আর কেক টিন যেরকমভাবে আমি ওই তেল আর আটার গুঁড়ো দিয়ে করি সেরকমভাবেই করে রাখলাম। পাউরুটিটা বানানো থাকলে না নিজেদেরও সকালবেলা জলখাবারের কোনো চিন্তা থাকে না। তো 190 ডিগ্রি সেলসিয়াসে আমি 26 মিনিটের জন্য বেক করে নিচ্ছি। ওদিকে বিরিয়ানিটাই আরও বেশ কিছুটা আছে, আরও ভাত বানিয়েছিলাম না সকালে, সেটা মিক্স করে নিয়েছি, কিন্তু মাংস ছিল না তাই ডিম সেদ্ধ করে নিয়েছি, ওটাকে একটু ফ্রাই করে নেবো, রাতে ওটাই খেয়ে নেব। আলাদা করে আর কিছু বানানোর প্রয়োজন হয়নি, রান্নার থেকে আজকে কিছুটা হলেও মুক্তি পেয়েছিলাম। তো এই যে জলের জারটা, আজকাল তো জলও ভীষণ পরিমাণে বুঝে শুনে খেতে হয়, যতই কেনা জল খাই। আমাদের ডক্টর অ্যাকোয়াগার্ডের জল খেতে বারণ করেছেন, অ্যাকোয়াগার্ড মানে যে ফিল্টারের জল আর কি, ফিল্টারের জল খেতে, আমাদের কেনা জলই খেতে বলেছেন। কারণ হচ্ছে আমাদের যেহেতু মানে মাটির তলার জল, সেটা কত দূর ফিল্টার হবে তার তো ঠিক নেই, তাই জন্য আমরা কেনা জলটাই খাই। আর এটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম, যে টুলটার ওপর রাখি, প্লাস যে জারের মধ্যে জলটা পড়ে সেই জলটাকে ট্রান্সফার করে পরিষ্কার করে ধুয়ে, এগুলো ছোট ছোট যে বেসিক মানে এই জিনিসগুলো মনসুনের টাইমে বর্ষাকালে ভীষণ মাথায় রাখতে হয়। তো ডিম সেদ্ধ করে নিয়েছিলাম, এখন ডিমটাকে নুন হলুদ দিয়ে একটু ভাজা করে নেবো, এটাতে খেতে ভালো লাগবে এই আর কি, আলাদা কিছু না। তো বিরিয়ানি একটা মাত্র মাংস ছিল, তাও সেটা আশিস মানে ওর নিজের জন্য রেখে দিয়েছিল রাত্রিবেলা। আমাদের সকালে সবার 2 পিস করে হয়ে গেছিলো। তো রাতে আমি বিরিয়ানি খাবো নাই ভেবেছিলাম একটু সেদ্ধ ভাত করে নেবো, কারণ সত্যি 3 জনের মতন ছিল না। তবে নিজের শরীরের কথা চিন্তা করে না মাঝে মাঝে একটু রেস্টের প্রয়োজন হয় রান্না বান্নার থেকে। যত কম রান্না হবে বাসনটাও কম বেরোবে। যাই হোক, সবাইকে সার্ভ করে দিলাম।
আর এখানে ওই আশিস আর কি ছেলেকে আরও একটু চিকেন দিচ্ছি। ভুল করেছি, এই টাকটা মানে এই যে এই টাক করি না, ওইটাতে গিয়ে কি করেছিলাম, ভালো করে টাকা হয়নি, আমি তখনই বুঝেছি। ওই জন্য এই জায়গাটা থেকে ফুলে যাচ্ছে, বুঝলে, বারে বারে। না হলে ব্রেডটা একদম পারফেক্ট তৈরি হয়েছে। দাঁড়াও, এটাকে আগে আমি ডিমোল্ড করি। ব্রেডটা যা হয়েছে না। তো মাইক্রোওভেন যখন প্রথম কিনেছিলাম কিছু রান্না করতাম না, শুধু খাবার গরম করতাম। কিন্তু যখন বুঝলাম যে কিনেছি যখন একটা জিনিস, তখন সেটার পুরোপুরি ব্যবহার করাটা আমাদের প্রয়োজন। একটা পয়সা দিয়ে জিনিস কিনে সেটাকে ফেলে রাখার মধ্যে কোনো যৌক্তিকতা হয় না। এমন অনেক কিছু হয়, এমন অনেক জিনিস আমরা কিনি যেগুলো শখে তো কিনে নিই, তারপর আর সেগুলো ব্যবহার করতে ভালো লাগে না। কিন্তু সেই জিনিসটা করা কখনোই উচিত নয়। এতে আমাদের পয়সার অপচয় ছাড়া আর কিছু না। আর যার যতই পয়সা থাকুক না কেন, কোনো জিনিসে কিনে পয়সা অপচয় করার মধ্যে কোনো বুদ্ধিমত্তা থাকে না, তাই না? তাই আমার মনে হয়, আমি নিজেও অনেককে দেখেছি আমার কাছাকাছি যে মাইক্রোওভেন কিনে আর ব্যবহার করে না। মাইক্রোওভেনে প্রচুর ভালো ভালো রান্না হয়। তোমার কিছু না হোক, তুমি চটজলদি আলু সেদ্ধ করে নিতে পারবে, তুমি বিভিন্ন ডিশ বানাতে পারবে খুব সহজে। তো এখন তো ইউটিউবের জামানাতে কোনো কিছুই আমাদের আর আলাদা করে শিখতে লাগে না। ইউটিউবের ভিডিও দেখে দেখেই প্রচুর জিনিস শেখা যায়। আমি নিজেই কত কিছু শিখে গেলাম। যাই হোক, ব্রেডটা কিন্তু দারুণ হয়েছিল। আর আমার ঘরে সবাই না এই হয়ে যাওয়ার পরেই গরম ব্রেড খেতে খুব ভালোবাসে। তো ওদের জন্য একটুখানি কেটে কেটে দিচ্ছিলাম বাটার লাগিয়ে, খাওয়া দাওয়ার পরেও। যাই হোক, এরপর যে ক্লিনারটা আমি বানিয়ে রেখেছি সেটা দিয়েই রাতের যে কিচেন ক্লিনিং সেটা সেরে ফেললাম। প্লাস বাসন কোসন যা ছিল সেগুলোও ধুয়ে রেখেছি। আর ওই যে ব্রেড খেয়েছিল যে একটা প্লেট আছে সেটাকেও ধুয়ে, বাকি এখানে অল্প পেঁয়াজ বেঁচেছিল, সে পেঁয়াজটা রেখে দিলাম ফ্রিজে। আর এদিকে ক্লিন হয়ে গেছে, বাকি রয়েছে হচ্ছে যে বেসিনটা, সেটাও পুরোপুরি পরিষ্কার পরিচ্ছন্ন করলে কিচেনের কাজটা আজকের মতন তো কমপ্লিট হবে। তারপরেও কিছু কিছু জিনিস আছে যেগুলো গুছিয়ে রাখার মানে এখন আমাকে রাখতে হবে আর কি। সব শেষ করলে তবে নিশ্চিন্তের ঘুম। তাই বললাম না, হাউসওয়াইফদের কিন্তু জীবনটা এত সহজ নয়। কত কিছু চিন্তা ভাবনা যে তাদের মাথায় চলতে থাকে একটার পর একটা, এটাই হচ্ছে তার প্রমাণ। ভিডিওর লাস্টে চলে এসেছি। আমার সমস্ত কাজ হয়ে গেছে, ব্রাশ হয়ে গেছে, ফেস ওয়াশ হয়ে গেছে, খালি একটু টোনার আর ময়শ্চারাইজারটা দেবো। তার আগে আমাকে অনেকেই জিজ্ঞেস করছিল যে আমি বিরিয়ানির কি চাল ইউজ করি, যেন দেখাই এর আগের একটা ভিডিওতে। ওরকম মুখে বললে বুঝতে পারবে না। দেরাদুন রাইস তো অবশ্যই ইউজ করতে হবে। দোকানে গিয়ে বলবে নাফিজ যে চালটা আমাদের কলকাতাতে তো ইজিলি পাওয়া যাবে, হয়তো ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গায় পাওয়া যাবে, তবে আউট অফ ওয়েস্ট বেঙ্গল পাওয়া যাবে কিনা আমি জানি না। তার থেকে যদি না পাওয়া যায় সেক্ষেত্রে দাওয়াত বা ইন্ডিয়া গেট বাসমতি রাইস আমি ব্যবহার করে দেখেছি, না ভেঙে যায়, মাঝখান থেকে চালটা ভেঙে যায়। আর বিরিয়ানির চাল না আমি সবসময় তো অবশ্যই ভিজিয়ে তো রাখতেই হবে। ভিজিয়ে মোটামুটি যদি আধ ঘন্টা রাখো, আবার জলটাকে ছেঁকে নিয়ে একদম নর্মাল মানে জলটা ধোয়ার পরে যেরকম ভিজে ভিজে অবস্থায় থাকবে, জল থাকবে না, অথচ সেরকমভাবে অন্তত 15-20 মিনিট রাখতে হয়। তাহলে চালটা একদম ঝরঝরে থাকে, যেরকম দানা দানা তোমাদের বিরিয়ানিতে আমি দেখিয়েছিলাম সেরকম। তো এইটা করে দেখো, অনেক ডিফারেন্স। আর জলটা টকবক করে ফুটবে যখন, তার মধ্যে তেল আর লবণটা যেন পুরো ওই সমুদ্রের জলের যেরকম নুনটা হয় সেরকম নুনটা দিতে হবে। তবেই তোমাকে আলাদা করে বিরিয়ানিতে নুন দিয়ে আর খেতে হবে না। হ্যাঁ, একদম নুনের পারফেক্ট মানে চালে যে একটা নুনের টেক্সচার হবে সেটা পুরো পারফেক্ট হবে। তো বাকি তো আমরা তো বিরিয়ানির চালে মানে বিরিয়ানির ভাতটা কখনো না উগুর দেবে না। ওই যে ছান্তা টাইপের যেগুলো থাকে সেরকম ওই জালি থালার মধ্যে, জালি যে এগুলো থাকে ওর মধ্যে ওই ছান্তা দিয়ে তুলে ওর মধ্যে ফেলবে, মানে রাখবে। উগুর দিলেই ভেতরটা ভাবতে থাকবে আর চালগুলো ভেঙে ভেঙে যাবে, গলে যেতে পারে। তারপর একটু ঝাঁকিয়ে নাও, তেল তো দিচ্ছই, কোনোটার সাথে কোনোটা স্টিকি হবে না। আর চালটা আমি দেখিয়ে দিই, আমি সবসময় এই চালটা 2 কেজি আনিয়ে রাখি। এই চালটা 2 কেজি আনিয়েছিলাম, আজকে সকালে অল্প নিয়েছিলাম ভাত, ওই বিরিয়ানিটা বাড়াবো বলে। তো সকাল থেকে যা যা এখানে ছিল সেগুলোকে সব জায়গা মতন সেট করে আমি এখন নিজের পোশাক ছেড়ে তারপরে শুতে যাব। ওরা তো সব শুয়েই পড়েছে। আজকের ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লেগেছে বা কাজে লেগেছে। বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। আজকের মতন বিদায় নিচ্ছি, সকলে খুব ভালো থেকো, টাটা।